আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কী হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তা এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটার বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটার প্রস্তাব এসেছিল না সিসিটিভি? সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্য হলো সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে? এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলো যেন ধরা না যায়, এই চুরিগুলোর যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হলেও বেরোইছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে, সেই ব্যবস্থাটা রাখবেন। সমস্যাটা কি জানেন? আমরা বাঙালিরা যখন কিছু একটা শিখি, এটা আনলার্ন করতে পারি না। আমরা এই যে দেখছি, মানে এই যে 16 বছর 17 বছর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে না, এইটা আমলাদের অফিসারদের একদম মানে হাড্ডিতে জিনে ঢুকে গিয়েছে। সো তারা মনে করছে ইলেকশন আসলেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হইতে হবে। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার আছে, সূর্যমুখী ইফেক্ট বলে এটাকে, মানে রোদ যেদিকে মুখটা সেদিকে। এখন রোদ হলো একটা বড় দলের দিকে আছে, সবাই না বললেও মুখটা ওদিকে ফিরিয়ে নিয়েছে। এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা ইলেকশন নিউজ কভার করেন তারা যদি একটু খেয়াল করে দেখবেন, এই বড় দলের প্রার্থীদের সাথে 2টা করে ডামি প্রার্থী আছে। কেন ডামি প্রার্থী আছে? এইটা হলো তাদের একটা এজেন্ডা হলো 9টা এজেন্ট 1টা ঘন্টা ইলেকশন ঠান্ডা। সেটা কিভাবে? লাঞ্চের পরে যদি 1টা ঘন্টা পাওয়া যায়, তাদের 3টে এজেন্ট আর 2 ডামি প্রার্থীর 6টা এজেন্ট মিলে আপনার ভোটের বাক্স ভরবে। এই রকম মানে যে জিতবে, যার একটা আসনে বোঝা যাচ্ছে সার্ভেতে যে উনি জিতবে নর্মাল ওয়েতে, তারও এই কনফিডেন্সটা নাই যে উনি ফেয়ার ইলেকশন করবে, তিনিও এই রকম গেমের পার্ট হচ্ছেন। কেন হচ্ছেন? তাদেরকে এনকারেজ করা হচ্ছে। আরেকটা কেন হচ্ছেন? কারণ আমাদের ব্যর্থতা, আমরা গণ অভ্যুত্থানের পরে কোনো আমলা, কোনো অফিসার, কোনো এই সরকারি যারা গোয়েন্দা বিভাগে ছিল, যারা এই ফ্যাসিবাদকে এতদিন বাঁচতে সহায়তা করেছে, যারা এই ফ্যাসিবাদকে অক্সিজেন দিয়েছে, তাদের কাউকে আমরা সরাইতে পারি নাই। তো এই ফ্যাসিবাদে যারা আছে তারা চিন্তা কি করছে, আমি তো বড় চোর, ওরা যদি ছোট্ট একটু চুরি করায় দিতে পারি তাহলে আমি আর ও তো সমান চোর হয়ে যাব, তাহলে আমার আর ধরবে কি, আমার আর বিচার কে করবে, তাই তো এইটাই চিন্তা করছে। যার কারণে আপনি যেই বড় দলটা একটা ফেয়ার ইলেকশন হলে হয়তো ফেয়ারলি বাংলাদেশে একটা ভালো নাম্বার অফ সিট নিয়ে সরকার গঠন করবে, তাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে যে ভাই আপনি অন্যটা বাদ দেন, নিজের সিট সিকিউর করেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা 2014 সালের মতো একটা ইলেকশন দেখতে যাচ্ছি, যেখানে দিন শেষে দেখা যাবে যে উপরে যে আছে সে যদি বলেও যে ভাই কিছু সিট ছেড়ে ঢেড়ে দিয়েন, যেন দেখতে মনে হয় যে এটা একটা ফেয়ার ইলেকশন হয়েছে, কিন্তু আপনারা দেখবেন 300 আসনের মধ্যে 290 আসন পেয়ে বসে আছে, কারণ সবাই তারটা জিততে চায়। তো এই রকম একটা ইলেকশন যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমরা যেসব প্রার্থীরা যাদের পেশি এবং টাকা শক্তি নেই, তারা কি করব জানেন? তারা হলো, আমরা আমাদের ভোটারদের কাছে বলবো যে আমার কোনো পোলিং এজেন্ট থাকবে না, আমার কোনো গুন্ডা থাকবে না, আমার কোনো পান্ডা থাকবে না, আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার ভোটারদের। আমি তাদের জনগণের হাতে ছেড়ে দিলাম, কারণ জনগণ এই এত রক্ত দিয়ে এই রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর হইতে দিবে না। আমরা চাই না যে আর কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখি। এইটা
আমলাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমরা নতুন জেনারেশন তো চোর না, সুতরাং কারো চুরিতেও আমরা থাকবো না, কারো চুরি আমরা হইতে দিব না। এটাকে ঠেকাতে পারবে একমাত্র আমাদের সাবধানতা এবং আমাদের অ্যাওয়ারনেস। আমাদের ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে কখন কি হচ্ছে। ইলেকশনের দিন খুব অ্যাওয়্যার থাকতে হবে। আমরা আই হেট পলিটিক্স জেনারেশন থেকে যেই জেনারেশনকে বের করে এনেছি এই 24-এর মাধ্যমে, তাদেরকে এঙ্গেজ করতে হবে, তাদের সবাইকে নিয়ে ভোট প্ল্যানিং করতে হবে। এবং ভোটের দিন তার আগে কয়েকদিন আপনারা একটু খেয়াল করবেন, টাকা কিন্তু বাতাসে উড়ে। এইবার এই টাকাটা বাতাসে উড়ানো বন্ধ করতে হবে। আমাদের ইলেকশন কমিশন যে ইসি, উনি একটা দলের প্রধানকে রিকোয়েস্ট করেন যে আপনি আপনার সফর করেন না, অথচ কী হওয়া উচিত ছিল, ইলেকশন কমিশন নির্দেশনা দিবে যে এইটা আপনি সফর করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, সুতরাং আপনি এটা করতে পারেন না। এটা তো রিকোয়েস্ট করার কিছু না, রিকোয়েস্ট করার কিছু আছে? তা এত মেরুদণ্ডহীন ইলেকশন কমিশন, এই যে আমরা যে কথাটা বলছি যে ভোটের বাক্স পূরণ করা হবে, এইটা ঠেকাইতে কিসের ব্যবস্থা হয়েছিল? এটার প্রস্তাব এসেছিল না সিসিটিভি? সবাই কিন্তু সব দল কিন্তু ঐক্যমত্য হলো সিসিটিভি স্থাপন করা হবে। হঠাৎ করে নির্বাচন কমিশন ইউনিল্যাটারি ডিসিশন নিল যে সিসিটিভি দেওয়া হবে না। এইটা কার সাথে? এখানে স্টেক হোল্ডাররা কারা? আমরা স্টেক হোল্ডার না? আমাদের কারোর সাথে তো আলোচনা করা হয় না যে সিসিটিভি থাকবে না। সিসিটিভি কেন থাকবে না? কারণ এই চুরিগুলো যেন ধরা না যায়, এই চুরিগুলোর যেন রেকর্ড না রাখা যায়। কিন্তু ওনারা জানেন না চুরির রেকর্ড কোথাও না কোথাও থাকে। চুরির রেকর্ড, হাসিনা চুরির রেকর্ড 10 বছর, 5 বছর, 20 বছর পরে হলেও বেরোইছে না। সুতরাং চুরি করে ইলেকশন আপনারা পার পাইতে পারবেন না, এবং প্রত্যেকটা নাগরিককে চুরি ধরার জন্য দাঁড়ায় যেতে হবে। আপনাদের নেতা আপনারা সিলেক্ট করবেন, এইখানে আমলারা নেতা সিলেক্ট করবে না। আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিবেন, আপনার নেতা আপনার ভোটে আসবে, সেই ব্যবস্থাটা রাখবেন। আমাকে ক্ষমা করবেন, নামটা ভুলে গেছি, যিনি সুজনের প্রতিনিধি বক্তব্য দিলেন, উনি বিস্তারিত আমাদের বিগত কয়েকটি নির্বাচনের যেটাকে বলে যে উনি ব্যবচ্ছেদ করেছেন, যে কিভাবে নির্বাচনগুলোকে ইঞ্জিনিয়ার্ড ওয়েতে ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে ফলাফল তাদের অনুকূলে নেওয়া হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ, আমাদের এই জাতিরাষ্ট্রে ইলেকশন নিয়ে বাহাস বা ইলেকশন নিয়ে অসন্তুষ্টির যে ইতিহাস, সেটা একেবারেই যে বিগত 15-16 বছর বিষয়টা এরকম না। 15-16 বছরে যে ব্ল্যাটার্ন, যে নির্লজ্জ একেবারে আমরা নেকেড উপস্থাপনটা দেখেছি, এর ইতিপূর্বে আপনি দেখবেন তুলনামূলক মোটামুটি যেগুলি ভালো নির্বাচন হয়েছে সেগুলোকেও বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে হোক কিংবা কিছু উদাহরণকে টেনে কিছু কিছু সময় সূক্ষ্ম কারচুপি, কিছু কিছু সময় স্থূল কারচুপি দাবি করা হয়েছে। এছাড়াও আপনি সামরিক শাসনামলে আমরা বিভিন্ন ভোট দেখেছি, ওই ভোটগুলো নিয়েও বিতর্ক নেই এরকম বলা যাবে না। একই সঙ্গে আপনারা যারা ইতিহাস পড়েন, যারা নির্বাচনী ইতিহাস পড়ে জেনে থাকবেন যে ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও বিভিন্ন নির্বাচনে কারচুপির অভিযোগ আছে। বিশেষ করে 70 সালের নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ, বা এটা নিয়ে অনেকের লেখালেখিতে আমি পেয়েছি যে 70 সালেও ওই যে এখানে একজন কে যেন বলেছেন যে উনি ছোট বয়সে যে ভোট দিয়েছেন, 70 সালের নির্বাচন নিয়েও আমি বেশ কয়েকজন বরেণ্য লেখকের লেখা পড়েছি যে ওই সময় মানে নন ভোটাররাও ভোট দিয়েছেন। যাই হোক, এগুলো হচ্ছে আমি বলছি আমাদের জাতিরাষ্ট্রের কিছু আস্থা অনাস্থার জায়গায় প্রবলেম। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটার যেই আমরা বিগত 14, 18 এবং 24 সালে যেটা দেখেছি সেগুলো হলো ফেসিস্ট আমলের একদম নির্লজ্জ নির্বাচন, যেগুলো তো আসলে মোদ্দা অর্থে নির্বাচন ছিল না। সেগুলো তো মানে আনুষ্ঠানিকতা দেখানোর নির্বাচন ছিল, যেটা তো আমরা এটার প্রেক্ষিতেই কিন্তু আপনি দেখবেন নির্বাচনে যোগ্য প্রার্থীদেরকে যোগদানের সুযোগ না দেওয়া, কন্টেস্ট করবার সুযোগ না দেওয়া, এটাও তো এক ধরনের বৈষম্য। ওই বৈষম্যগুলো ধীরে ধীরে কিন্তু আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ক্ষেত্র আমরা দেখলাম যে তার করুণ পরিণতি। একটি বিষয় ঠিক যে
জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যে আমেজের একটা বিষয় ছিল, সেই আমেজটা ওই অর্থে আসলে একটু কম বা নেই। অর্থাৎ নির্বাচন নিয়ে যেই একটা উত্তেজনাকর বা এটা খুবই যে অর্থেই বলি যে খুবই একটা আয়োজনপূর্ণ নির্বাচন, সেই দিকে আমরা একটু আমেজ কম দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে খুব বাস্তবিক অর্থেই ইলেকশন ম্যানুপুলেট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার বিভিন্ন আলোচনা আজকে এখানে একজন প্রার্থী, সম্মানিত প্রার্থী, তিনিও তার উদ্বেগ জানিয়েছেন। আসলে সমস্যা হয়েছে কি, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারে আসতে চান, এই যে ব্যবস্থাপনাটা, আমি আজকে আরেকটি রাউন্ড টেবিল বৈঠকে বলেছি এই বিষয়ে, যে এখানে উইনার টেকস অল পলিসি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি জিততে পারলে সমস্ত কিছু আপনার, আপনি জিততে পারলে সমস্ত কিছু আপনার, এই প্র্যাকটিসটা, এই সুবিধাবোধটা আসলে যে কোনো মূল্যে নির্বাচন জেতানোর মানসিকতা তৈরি করেছে। এখন আমি এইটুক আমার অভিজ্ঞতা দিয়ে বা আমার যতটুকু বাংলাদেশের রাজনীতি, নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা, যদি সুযোগ থাকে কিংবা পরিস্থিতি থাকে কিংবা সুযোগ তৈরি হয় কিংবা নির্বাচনী ফলাফলে দ্বিধাদ্বন্দ্বের বিষয় থাকে, তাহলে ইলেকশন ম্যানুপুলেট করার প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে। এটা হচ্ছে বাস্তব কথা। এখন এই বিষয়গুলোকে বেগবান করবার বা এটাকে বাস্তবিক ভিত্তি দেওয়ার পেছনে কিছু নিয়ামক কাজ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা আশা করেছিলাম যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যেই ধ্বংস ফ্যাসিস্ট হাসিনা করে গিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে পেশাদারি মনোভাব, তাদের দায়িত্বশীলতা এবং এগুলোকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার প্রক্রিয়া বা সংস্কারটা ভিজিবল হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, নির্বাচন পরিচালনার জন্য অন্যতম, এখন তো আসলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কোর্টে বল চলে গেছে, অর্থাৎ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণাধীন হওয়ার কথা। কিন্তু আমরা এটা ঠিক যে নির্বাচন কমিশন তার যে গার্ডস, তার যে আসলে আইনগত দায়িত্ব, সেটার ক্ষেত্রে আমি গাফেল না বললেও আমি বলবো যে ওই রকম একটি পরিস্থিতি তৈরি হয়নি। আরেকটি ভয়ের কারণ হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে ভয় মনে করি, সেটি হচ্ছে অন্যান্য সময় নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যেই সাংগঠনিক রূপ বা যেটাকে বলি আমরা সিস্টেম্যাটিক যেই প্রিপারেশনস থাকে, এইবার সেটার একদম খালি চোখে সেটার ঘাটতি রয়েছে। ঘাটতি রয়েছে বলতে আমি যদি বলি, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশকে এই গণহত্যা, নির্যাতন, এত অপকর্মের মধ্যে ঠেলে দেওয়া পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করা, তাদেরকে পেশাদারি মনোভাব নিয়ে আসা, পুলিশকে ঢেলে সাজানো, এবং পরবর্তী সময়ে পুলিশ যে পেশাদারি মনোভাব নিয়ে দেশের জন্য সেবামূলক মানসিকতা নিয়ে যে কাজ করবে, সেই কার্যক্রমগুলো আসলে কমিশন হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেই পর্যায়ে কিন্তু যায়নি। আপনি ছোট ছোট বিভিন্ন ঘটনায় দেখবেন পুলিশ কিন্তু ইদানিং নির্লিপ্ত থাকছে। সারা বাংলাদেশে যত কেন্দ্র, এটার স্ট্র্যাটেজি হিসাব আমার কাছে নেই, বাট যত কেন্দ্র, যত এলাকা, যত কনস্টিটিউয়েন্সি, যদি নির্বাচনের সাধারণ উত্তাপ এবং এরপরও যদি আরও সেটা ডেটোরিয়েট করে, আমার কাছে ভয় হচ্ছে যে সেগুলো নিয়ন্ত্রণ করবার মতো সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর আছে কিনা। এখন সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা কতটুকু ওনারা সর্বাত্মক দায়িত্ব নেবেন, সেটা একটা বিষয় আছে। এখন এই প্রসঙ্গে অনেকে একটা কথা বলেন যে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটাকে আপাত দৃষ্টিতে সুষ্ঠু নির্বাচন বলা হলেও সেটার বিভিন্ন সমীকরণে সেই নির্বাচনটাকেও ইঞ্জিনিয়ার্ড বলা হয়। এবং আমি ব্যক্তিগতভাবেও আমার কনস্টিটিউয়েন্সিতেও আমি দেখেছি বেশ কিছু কেন্দ্রে 100%-এর উপরে ভোট পড়েছে 2008-এর নির্বাচনে। এখন ওই নির্বাচনে কিন্তু আমি খোলামেলা করেই বলি, সেনাবাহিনীর উপরে কিন্তু এই ভূমিকা রাখার কিন্তু একটি তাদের দিকে তীর ছোড়া আছে, তাদের প্রতি কিন্তু সেই
অভিযোগটা কিন্তু রয়েছে। তো এখন নিরপেক্ষতাটা কোথা থেকে আসবে তাহলে? আমি তো মনে করি যদি রাজনৈতিক কমিটমেন্ট ঠিক না হয়, আমরা একটা নির্বাচনে ভূ রাজনৈতিক অনেক বিষয় আছে। আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেন এইবারে নির্বাচনে যদি আমরা জয়ী না হয়ে আসতে পারি, আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা আবার দমন নিপীড়নের শিকার হব। এই যে রাজনৈতিক কালচার, এইটার থেকে যদি বের না হয়ে আসা যায়, রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট তৈরি না হয়, সত্যিকার অর্থে যে যেখানে সুযোগ পাবে সেখানে ইলেকশনের রেজাল্ট ম্যানিপুলেট করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানে যে স্পিরিটটা তৈরি হয়েছে, আপনারা এখানে জানেন, এখানে অনেকে মাল্টিমিডিয়া সাংবাদিক আছেন, অনলাইন সাংবাদিকতা করেন, এখানে অনেক নাগরিক সাংবাদিকতাও করেন ব্যক্তি উদ্যোগে। আমি মনে করি ইলেকশনে ফর্মাল যে পর্যবেক্ষক বা যেই মেকানিজমটা থাকে, এর বাইরে আমি মনে করি এবারের নির্বাচন সুষ্ঠু করবার জন্য নাগরিক পর্যবেক্ষণের খুব প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনারা যে যেখানে আছেন, যেই কনস্টিটুয়েন্সিতে থাকবেন, সবাইকে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য একটু অ্যাক্টিভ হতে হবে। এবারের নির্বাচনের বহুমাত্রিক দিক আছে। এখানে আমরা যেভাবেই বলি, ফেসিস্ট আওয়ামী লীগের যে পতন হয়েছে, কিন্তু তার কিন্তু একটি, সেটা কমে হোক, ঘৃণায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে হোক, তারপরেও একটি অবশিষ্টাংশ ভোট বা সমর্থন কিন্তু রয়ে গেছে, যারা কিন্তু বাংলাদেশে ভোটার। আপনি অনেককে, যাদের মামলা আছে, যারা অপকর্ম করেছে, তাদেরকে ফিল্ডে পাবেন না, কিন্তু এই ঘটনার সমর্থকেরা তো আছেন। তাদের সমর্থনটা কোন দিকে যাবে? আবার আওয়ামী লীগের সময়কার তাদের সাথে যারা দোসর ছিলেন, তারা শেষ পর্যন্ত নির্বাচনী মেকানিজমটা কোন দিকে নিয়ে যান, এই বিষয়গুলো কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আরেকটি বিষয়, আমরা যদি 2008-এর নির্বাচনকেও ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বলে থাকি, তাহলে মোটামুটিভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে সর্বশেষ বাংলাদেশে 2001 সালে। এই 2001 সালের পর এই 24-25 বছরে মানুষের চিন্তা ভাবনায়, মনোজগতে যে পরিবর্তন এসছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষ নতুন করে যে ভাবার একটি সুযোগ তৈরি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সমীকরণ বলছে, আপনি দেখবেন একপক্ষীয় সমীকরণ তাদের দিকে, আরেক পক্ষীয় সমীকরণ আরেক দিকে। এখন আমাদের তো আরেকটা সমস্যা হলো যে আমরা অনেক ক্ষেত্রে বায়াসডনেসের কারণে আমরা একটা নিরপেক্ষ যে যাচাই বাছাইয়ের সুযোগও অনেক ক্ষেত্রে থাকে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভিন্ন পলিসি, যে সুজনের যিনি প্রতিনিধি বলেছেন, এর আগে অনেক বক্তারা বলেছেন, এবারের ভোটের হিসাবটা কিন্তু আপনি 2008-এর পরে 14-তে যেভাবে মেকানিজম করেছে, 14 থেকে 18 যেভাবে মেকানিজম করেছে, এর থেকে অনেক ভিন্ন। সো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে প্রত্যেক এলাকায়, যেটা আমি বললাম, যে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। আর এটা ঠিক যে নির্বাচন এখন তো আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে, যদিও নির্বাচন নিয়ে এখনও পিছিয়ে পড়ার ব্যাপারে অনেকে মতামত দিচ্ছেন, অনেকে অনেকভাবে বলার চেষ্টা করছেন। আমার ব্যক্তিগত মত, নির্বাচনের দিকেই দেশ যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার আশা থাকবে যে এই যে ইঞ্জিনিয়ারিংয়ের তাত্ত্বিক বা সমীকরণ ভিত্তিক আমি আলোচনা কিন্তু এখানে করিনি, আমি জাস্ট ওভারঅল সারফেস আলোচনা করছি। এখানে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট প্রয়োজন। অর্থাৎ আপনি পরাজিত হলে, মানে আপনি এখন যেটাকে জীবন মরণের সাথে সম্পর্কিত করছেন, একজন রাজনৈতিক নেতার, একজন প্রার্থীর চিন্তা ভাবনাটা এরকম হওয়া উচিত না। বরঞ্চ আমরা বাংলাদেশেই বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কিন্তু উদাহরণ দেখেছি যে মানুষের সত্যিকারের সমর্থন, ভালোবাসা নিয়ে অনেকে কিন্তু নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। আবারও বলছি, ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় আছে। এই পট পরিবর্তনের পরে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন হিসাব নিকেশের বিষয় আছে। এখানে নির্বাচনে উইন করাটাকে যেই গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে, সেখানে যদি আস্থার জায়গায় ঘাটতি হয়, এটা তো একটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের দিকে ধাবিত করতেই পারে। যেটা আরেকটা করতে পারে সেটি হচ্ছে যে আমি হেরে গেলে সব কিছুর থেকে বঞ্চিত হব, আর আমি জিতে গেলে সব কিছু পেয়ে যাব। এই মানসিকতার আমার মনে হয় যে
পরিবর্তন না হলে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে হোক বৃহৎ পর্যায়ে হোক, ইঞ্জিনিয়ারিংটা জটিল প্রকৃতির হোক কিংবা সাদামাটা হোক, এই প্রক্রিয়া কিন্তু ঠেকানো কঠিন হবে। আমি আবারও এখানে যারা উপস্থিত আছেন বয়সে অধিকাংশই আমি শিক্ষার্থী মনে করছি, এবং যারা এখানে সম্মানিত আলোচকরা আছেন, আমার মনে হয় যে প্রত্যেকের জায়গা থেকে আমার মনে হয় যে এখন তো জিনিসগুলো মোর ভিজিবল, ইন্টারনেটের সময়ে এগুলো ইজি সার্কুলেট হয়। আমার মনে হয় যে যেখানেই অনিয়ম ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ পাওয়া যাবে সেটাকে সার্কুলেশনের মাধ্যমে আমার মনে হয় যে প্রতিরোধ করা একটি সুন্দর পন্থা হতে পারে। ধন্যবাদ সবাইকে।